পিআর পদ্ধতি হতেই হবে, এটা অগণতান্ত্রিক ও চাপিয়ে দেয়া মনোভাব বললেন ডাক্তার জাহিদ। আন্দোলনের মাধ্যমে চলছে নির্বাচন পেছানোর অপচেষ্টা। আপনার কথাটি না শুনলে এটা হতে দিব না, এটা করতে দিব না, তখন কিন্তু কর্তৃত্ববাদিতার আওয়াজ পাওয়া যায়, অর্থাৎ স্বৈরাচার যে ভাষায় কথা বলতো ওটি বোঝা যায়। রাজনৈতিক ও আমলাতান্ত্রিক অঙ্গনে বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো প্রতিফলন নেই বললেন ডক্টর ইফতেখারুজ্জামান। দলীয়করণে পঙ্গু দেশের অবকাঠামো। বিমানবন্দর স্টেশনের আগে ভ্যানগাড়ির সাথে সিরাজগঞ্জ আন্তনগর রেলের সংঘর্ষে বগি লাইনচ্যুত। 1 ঘণ্টা পর স্বাভাবিক হয় চলাচল। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি খান তাজনিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, পিআর নিয়ে অনেকেই আন্দোলনের কর্মসূচি শুরু করছে। গণতন্ত্র শক্তিশালী করতে হলে পিআর কার্যকরী পদক্ষেপ হবে না। রাজধানীর সেগুনবাগিচায় ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সম্মেলনে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার হিসেবে অনেকে পিআর চাইতেই পারে, কিন্তু সেটা হতেই হবে এমন মনোভাব অগণতান্ত্রিক। চাপিয়ে দেওয়া মনোভাব কখনো গণতান্ত্রিক হতে পারে না। ডাক্তার জাহিদ হোসেন বলেন, জনগণ না চাইলেও জনগণের নামে পিআর চেয়ে স্বৈরাচারকে আসার পথ সুগম করা হচ্ছে, নির্বাচন পেছানোর অপচেষ্টা চালানো হচ্ছে। কোন এক জায়গায় যদি গ্যাপ থাকে সম্ভব হবে। সচেষ্ট হন। আমাদের পিআর চাই কখনো শুনেছেন? কখনো শুনেছেন? আপনারা শুনেন নেই, এবং এ ধরনের বক্তব্য কারো ছিল না। আজকে কেউ কেউ বলেন, বলতে দোষ নাই, কারণ গণতন্ত্রের মধ্যে কথা বলবেন, দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি। কিন্তু যখন আপনি বলেন আপনার কথাটি না শুনলে এটা হতে দিব না, এটা করতে দিব না, তখন কিন্তু কর্তৃত্ববাদিতার আওয়াজ পাওয়া যায়, অর্থাৎ স্বৈরাচার যে ভাষায় কথা বলতো ওটি বোঝা যায়। নিম্নকক্ষ হবে আসন ভিত্তিক আর উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে। সংবিধান আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন থেকে এমনটাই সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সকালে মেহেরপুরে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত মতবিনিময় সভায় তিনি আরও বলেন, পিআর ও আসন ভিত্তিক নির্বাচন দুটিরই ইতিবাচক নেতিবাচক দিক আছে, তাই সংসদ দুই পদ্ধতিতেই থাকা উচিত বলে মনে করেন তিনি। এ সময় ঐকমত্যের মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন বদিউল আলম। বলেন, ভোটের মাধ্যমে একটি কার্যকরী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিতের পথ প্রশস্ত হবে। সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি, নিম্নকক্ষে হবে আসন ভিত্তিক যে বর্তমান যে পদ্ধতি আছে, আর উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে, আনুপাতিক পদ্ধতির ভিত্তিতে। তো দুটোই ইতিবাচক দিক আছে, দুটোরই নেতিবাচক দিক আছে, এই জন্য আমরা মনে করি দুটোই হওয়া দরকার। রাজনৈতিক ও আমলাতান্ত্রিক অঙ্গনে বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনার কোনো প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। টিআইবি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত এক কর্মশালায় মন্তব্য করেন তিনি। বলেন, দীর্ঘ প্রক্রিয়ায় দ্বিমুখী দলীয়করণের মাধ্যমে দেশের অবকাঠামো পঙ্গু করে দেওয়া হয়েছে। সেটি 1-1.5 বছরে ঢেলে সাজানো সম্ভব নয়। তবে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার বেশ কিছু কমিশন গঠন করেছে, তবে তাদের প্রস্তাবনা ও সুপারিশের কোনো অগ্রগতি হয়নি। রাজনৈতিক দলগুলো গণমাধ্যমে যাই বলুক না কেন, দিন শেষে তারা সুষ্ঠু নির্বাচন না চাইলে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচনে যে কোনো উপায়ে জিতে আসার মনোভাব থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার ব্যাপারেও জোর দেন তিনি। রাজনৈতিক অঙ্গন এবং আমলাতান্ত্রিক অঙ্গন, এই দুইটা জায়গায় সত্যিকার অর্থে আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের যে মূল চেতনা, তার থেকে বাস্তব শিক্ষা গ্রহণ করা হয়েছে, এরকম দৃষ্টান্ত এখনো কিন্তু বিরল। যেই কারণে আমাদেরকে এই অ্যাজাম্পশনটার উপরে ভিত্তি করেই, এবং এটা চট করে ওরা শিক্ষাটা গ্রহণ করবেন এবং গ্রহণ করে তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সঠিক ভূমিকা পালন করতে পারবেন, সেই বিষয়টাকে মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে।
কুমিল্লার হোমনায় 4টি মাজারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। গতরাতে অজ্ঞাত 22 জনের নামে মামলা করে পুলিশ। এলাকার পরিস্থিতি থমথমে। এর আগে বুধবার একটি ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে কটূক্তি করায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেই আইডি থেকে ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট দেয়া হলেও অভিযুক্তের বিচারের দাবিতে তৌহিদি জনতার ব্যানারে থানা ঘেরাও করা হয়। মামলা দায়ের হলে মহসিন নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে বৃহস্পতিবার মাইকে ঘোষণা দিয়ে অভিযুক্ত মহসিনের দাদা ফকির কফিল উদ্দিন শাহর মাজার সহ 4টি মাজার ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। বুয়েট শিক্ষার্থী সাবিকুন নাহার সনি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা ভোগ করা আসামি মুশফিক উদ্দিন টগরকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-3। সীমান্ত এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে ঢাকা এনে বিক্রি করত সে। সংবাদ সম্মেলনে র্যাব জানায় তাকে অস্ত্র ব্যবসায়ী হিসেবে গ্রেফতার করা হয়েছে। 2002 সালের 8 জুন দরপত্র নিয়ে বুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের তৎকালীন সভাপতি মোকামেল হায়াত খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রদল নেতা মুশফিক উদ্দিন টগর গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এ সময় ক্লাস শেষে হলে ফিরছিলেন শিক্ষার্থী সাবিকুন নাহার সনি। হঠাৎই গুলিবিদ্ধ হয়ে নিহত হন বুয়েটের কেমি প্রকৌশল বিভাগের ওই শিক্ষার্থী। শোকে স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। এ ঘটনায় ব্যাপক বিক্ষোভ হয়, দাবি ওঠে সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গনের। হত্যা মামলায় 2002 সালেই গ্রেফতার হয় মুশফিক উদ্দিন টগর। সাজা শেষে 2020 সালে মুক্তি পেয়ে আবারও জড়িয়ে পড়ে অপরাধে। বৃহস্পতিবার রাজধানীর আজিমপুর থেকে টগরকে গ্রেফতার করে র্যাব। উনি 20 আগস্ট 2020 সালে কারাবিধি 569 ধারায় কাশিমপুর কারাগার থেকে উনি মুক্তি লাভ করেন এবং পরবর্তীতে উনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন। এবং এই ঘটনার সাথে আসলে ওই বিষয়টা আমরা প্রথমে মূল্যায়ন করিনি, আমরা অস্ত্র উদ্ধারের বিষয়ে গিয়েছিলাম, বাট পরবর্তীতে আমরা এই বিষয়টা অবগত হই যে উনি এই মামলার সাথে সংশ্লিষ্ট ছিলেন। এ সময় তার থেকে একটি রিভলভার ও 156টি গুলি জব্দ করা হয়। র্যাব জানায় এসব অস্ত্রের যোগানদাতা এবং ক্রেতাদের বিষয়ে জানতে তদন্ত চলছে। ইনিশিয়াল আমাদের যে আলামতগুলো আপনারা সামনে দেখতে পাবেন বা মাস্ক দেখতে পাবেন বা অস্ত্রের যে বিভিন্ন কার্টুজগুলো দেখতে পাবেন, এই সার্বিক বিষয়টা আমরা বিবেচনা করে যেটা বুঝতে পারছি তার কাছে আরও অস্ত্র সন্ধান থাকতে পারে এবং এটি বিস্তারিত তদন্তের অবকাশ রয়েছে। মুখোশ পরে তিনি অস্ত্র ব্যবসা করতেন বলে প্রাথমিক ধারণা র্যাবের। তার বিরুদ্ধে একটি মাদক মামলাও রয়েছে। মাদকের একটা মামলা রয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। নওগাঁর পত্নীতলা সীমান্ত দিয়ে 5 শিশু ও 4 নারী সহ পশিন করা 16 জনকে আটক করেছে বিজিবি। ভোরে শীতল মাঠ সীমান্তের পাশ থেকে তাদের আটক করে থানায় সোপর্দ করা হয়। বিজিবি জানায় বাংলাদেশ অংশে প্রবেশের পর ঘুরকি গ্রামের পাকা রাস্তা সংলগ্ন একটি চায়ের দোকানের পাশে অবস্থান নেয় ওই 16 জন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে 5 শিশু, 4 নারী এবং 7 জন পুরুষকে আটক করা হয়। বিজিবির দাবি আটককৃতরা সবাই বাংলাদেশের নাগরিক। তাদের আদি নিবাস পাবনা জেলায়। বিজিবিতে নিয়োগ পেয়েছেন ফেলানীর ভাই আরফান হোসেন। যে সীমান্তে বোনকে হারিয়েছিলেন, এখন সেই সীমান্ত পাহারায় উৎসর্গ করতে চান নিজেকে। সন্তানের সাফল্যে গর্বিত বাবা মা ও পাড়া প্রতিবেশীরা। কাঁটাতারে ঝুলছে কিশোরী ফেলানীর মরদেহ। পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল সেই আলোচিত ছবি। 14 বছরও মেলেনি ফেলানী হত্যার বিচার। যে সীমান্তে তার বাবা মা কন্যাকে হারিয়েছিলেন, সেই সীমান্তই পাহারার দায়িত্ব পেয়েছে আরেক সন্তান। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে চূড়ান্ত নিয়োগপ্রাপ্ত হয়েছে ফেলানীর ছোট ভাই আরফান ইসলাম। পরিবার জানায় ছেলের কঠোর পরিশ্রমের কারণেই এসেছে সাফল্য। দীর্ঘ 14 বছর ধরে আপনজনের মতো পাশে থাকায় বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। কেউ দাঁড়ায় নাই, কিন্তু বিজিবি আমাদের পাশে দাঁড়াচ্ছে। বিজিবি আজকে থেকে না, আমার যখন আমার মেয়ে মারা যায় তখন থেকে আমার বিজিবি পাশে, আমার পাশে সবসময় আছে। আমার পাশে যেগুলো আমাদের মানে যে গরিব মানুষ, আমাদের খাওয়া ছিল না, ইয়ে ছিল না, খুব অভাবে ছিলাম, কিন্তু বিজিবি আমাদের অনেক সহযোগিতা করছে। পড়াশোনা করছে, রাত দিন পরিশ্রম করছে করে ওনারা। আমাদেরও আশা ছিল বা আরফান হোসেনেরও আশা ছিল যে বিজিবির মধ্যে ও যোগ্যতা হিসাবে চাকরি নিবে। বিপদে আপদে বিজিবিকে পাশে পাওয়ায় তখন থেকেই বাহিনীর প্রতি আলাদা আকর্ষণ ছিল আরফানের। নিজ যোগ্যতায় উত্তীর্ণ হয়েছেন পরীক্ষার প্রতিটি ধাপ। আরফানের বিজিবিতে যোগদানের খবরে খুশি পাড়া প্রতিবেশীরাও। আমার বোন ফেলানী যখন মারা যায় তখন আমার বাবা পুরোপুরি ভেঙে পড়ছিল।
পুরোপুরি ভেঙে পড়ছিল, তখন কেউ সাহায্য সহযোগিতা করেছে, কিন্তু বিজিবি সদস্য আমাদের পাশে তখন ওই অবস্থায় ছিল। এখন ওই অবস্থা থাকার পরে আমরা একটু ভরসা পাই। সেই ক্ষেত্রে আমার বাবা আমাদেরকে পড়ালেখা করাইছে, শিক্ষিত বানাইছে। আগে আমাদের সংসার অনেক কষ্ট করে চলতো, আমার বড় ভাই চাকরি পেয়েছে, এখন আমাদের সংসারের যদি হালটা ধরে তাহলে আমাদের পড়াশোনার খরচটা অনেক ভালো চলবে। চাকরি পেয়েছে, এলাকাবাসীরা সবাই খুশি, আরও জানি মা বাপ নিয়ে সুখে জানি চলতে পারে। সীমান্তে বড় বোনকে হারানোর পর আরফানের দৃঢ় মনোবলে সীমান্ত পাহাড়ে যুক্ত হবার সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন বিজিবি কর্মকর্তারা। আমরা গর্বিত যে ফেলানীর ভাই মোহাম্মদ আরফান হোসেন নিজস্ব যোগ্যতায় বিজিবির 104তম ব্যাচে সিপাহী পদে যোগ দিয়ে তার পরিবারের জন্য নতুন আশার দ্বার খুলে দিয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় একটি পেশাদার, মানবিক ও দায়িত্বশীল বাহিনী হিসাবে সীমান্তে শান্তি, নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চয়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রাম জেলার অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারায় ফেলানী খাতুন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। যমুনা নিউজে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। রাজধানীর বিমানবন্দর স্টেশন এলাকায় ভ্যান গাড়ির সাথে সংঘর্ষে সিরাজগঞ্জ আন্তনগর ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এতে প্রায় ঘণ্টাখানেক বন্ধ ছিল ঢাকামুখী ট্রেন চলাচল। সকালে বিমানবন্দর রেল স্টেশনে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে ঘটে এই দুর্ঘটনা। জানা যায় 10:15 টঙ্গী রেল স্টেশন ছেড়ে আসা সিরাজগঞ্জ আন্তনগর ট্রেনটি বিমানবন্দর স্টেশনে প্রবেশের সময় কসাইবাড়ি রেল গেটে 10:25 দুর্ঘটনায় পতিত হয়। এতে প্রায় ঘণ্টাখানেক ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ ছিল। যদিও স্বাভাবিক ছিল ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেন চলাচল। পরে বেলা 12টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন প্রায় 1 ঘণ্টার চেষ্টায় দুর্ঘটনা কবলিত সিরাজগঞ্জ আন্তনগর ট্রেনটিকে রেল লাইন থেকে সরিয়ে নেয়। এতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও দুমড়ে মুচড়ে যায় ভ্যান গাড়িটি। লেভেল ক্রসিং গেট পার হওয়ার পরে একটি ভ্যান গাড়ির সাথে সংঘর্ষ লেগে ওই আমার পিছনের মাঝখান থেকে ইঞ্জিন থেকে 3 নম্বর বগি 4টি জায়গায় লাঞ্ছিত হয়। এতে প্রায় এক ঘন্টা 30 মিনিটের মধ্যে ট্রেন চলাচল ঢাকাগামী সমস্ত ট্রেনগুলো বন্ধ ছিল। তো ঢাকা থেকে সমস্ত গাড়িগুলো স্বাভাবিকভাবেই ছেড়ে যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ নির্বাচনের 6ষ্ঠ দিনের মতো প্রচারণা চলছে। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে আবাসিক হল সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। রাকসুতে 23টি পদে লড়ছেন 247 প্রার্থী। এর মধ্যে ভিপি পদে 18, জিএস পদে 13 ও এজিএস পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রদল ও শিবির সমর্থিত 12টি প্যানেল ঘোষণা করা হয়েছে। আগামী 25 সেপ্টেম্বর রাকসু ও সংসদের ভোট। একাডেমিক ভবনগুলোতে ভোট গ্রহণ হবে। ভোটার প্রায় 29,000। অনুষ্ঠিত হল 47তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা। সকাল 10টা থেকে রাজধানী সহ দেশের 8টি বিভাগীয় শহরের 256টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় পরীক্ষা। 200 নম্বরের পরীক্ষার জন্য নির্ধারিত ছিল 2 ঘন্টা সময়, যা শেষ হয় বেলা 12টায়। সরকারি কর্ম কমিশন জানিয়েছে, এবারের বিসিএসে 3,74,747 জন চাকরি প্রার্থী আবেদন করেছেন। এবার ক্যাডার পদে 3,487 এবং নন ক্যাডার পদে 201 জনকে নিয়োগ দেওয়া হবে। সকাল 9:30টার আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময় নির্ধারিত ছিল, তবে নির্ধারিত সময়ের কিছু পরও যারা কেন্দ্রে যান তাদেরও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য শ্রুতি লেখক নেওয়ার সুযোগ রাখা হয়েছিল, তাই কিছুটা সময়ও বেশি পেয়েছেন তারা। লিডের কারণে আমি ঢুকছি, কিন্তু আমাকে অনেকক্ষণ বসে রাখছে অযথাই। ভাবছি আমাকে পরীক্ষা দিতে দিবে, বসে রাখার উদ্দেশ্য, কিন্তু আমাকে কোনো পরীক্ষা দিতে দেয় না আর কি। পরিবেশটা খুবই সুন্দর এবং কোনো জ্ঞানজাম হয় নাই। রাস্তাঘাটেও সুন্দরভাবে আসছি। প্রশ্ন হার্ডই হয়েছে, অন্যান্যবার তো রিপিট কোশ্চেন আসে, এবার বেশি আসে নাই। বিসিএস আসলে যে আপনার পড়াশোনা না করলে যে বিসিএস পাস করা যায় না, এটা আজকের কোশ্চেনে আসলে বোঝা যাচ্ছে আর কি। মনে হয়েছে যে গতানুগতিক থেকে ভিন্ন ধরনের কোশ্চেন, প্রশ্ন কঠিন ছিল বলা যায় আর কি।
চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ৪৭তম প্রিলিমিনারি বিসিএস পরীক্ষা। এতে অংশ নেন ৩০,০০০-এর বেশি চাকরি প্রার্থী। প্রতিটি কেন্দ্র ও আশেপাশে জোরদার ছিল নিরাপত্তা ব্যবস্থা। বিগত বছরের তুলনায় এবছর প্রশ্ন কিছুটা সৃজনশীল পদ্ধতিতে হয়েছে বলছেন পরীক্ষার্থীরা। তবে প্রশ্নের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। কেউ পুলিশ, কেউ পররাষ্ট্র কিংবা প্রশাসন ক্যাডার হওয়ার স্বপ্ন এসব চাকরি প্রার্থীদের। সেই স্বপ্নের বাস্তব রূপ দিতে সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন, যার নম্বর ছিল 200। চাকরির বাজারে সবচেয়ে কাঙ্ক্ষিত পরীক্ষা বিসিএস, তাই নিরাপত্তাও ছিল বেশ জোরদার। নির্দিষ্ট সময়ের আগে তল্লাশি চালিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো হয়। 2 ঘন্টা পরীক্ষা শেষে প্রশ্নের মান নিয়ে ছিল না কারো কোনো অভিযোগ। প্রশ্ন প্যাটার্নটাও মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল, একদম যে বেশি হার্ড আবার বেশি সহজ এরকম না। প্রিপারেশন কম থাকার কারণে আশানুরূপ করতে পারি নাই, আনসার করতে পারি নাই। প্রশ্ন দেখে উত্তর দেওয়া যায় না, চিন্তা করে অনেকক্ষণ চিন্তা করে উত্তর দিতে হচ্ছে। এই ধরনের এক্সপেকটেশন যা ছিল তার থেকে মোটামুটি ভালো হয়েছে। এবারের প্রশ্নটা বলতে গেলে সৃজনশীল, মানে ক্রিয়েটিভ প্রশ্ন ছিল, মানে মোটামুটি আগে ছিল তো বিগত বেস, কিন্তু এবারের প্রশ্নে ওরকম বিগত কোয়েশ্চন দেয় নাই। মোটামুটি প্যাটার্নের মধ্যে আসছে, তবে একটু কঠিন, খুব ডিপ থেকে আসছে। অভিভাবকদেরও আশা তাদের সন্তান একদিন বিসিএস ক্যাডার হয়ে দেশের কল্যাণে কাজ করবে। আমাদের প্রত্যাশা যে আমার মেয়েটা একটা ভালো চাকরি করবে, দেশের সেবা করবে, জনগণের সেবা করবে। একজন হাজব্যান্ড হিসেবে আমি চাই আমার ওয়াইফ একজন বিসিএস ক্যাডার হোক, এই দেশের সেবায় উনি নিয়ে যেতে থাকুক। ওরও অনেক বড় স্বপ্ন আছে না, বিসিএস পরীক্ষা দিয়ে ভালো কিছু একটা করবে, দেশ ও জাতির সাথে একটা বড় ধরনের ভূমিকায় অবতীর্ণ হবে। এর আগে বিসিএস প্রশ্ন ফাঁস, বিভিন্ন অনিয়ম সহ নানা বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। তাই এবার প্রশ্ন ফাঁস রোধে সরকারের কার্যকর ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। এখানে শতভাগ সিকিউরিটি নিশ্চয়তা করা হয়েছে। এখানে হচ্ছে যে কোনো প্রকার প্রশ্ন ফাঁসের সন্দেহ আমি করতেছি না। আমি গতকাল পর্যন্ত, আজকে পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত শুনি নাই, মানে প্রশ্ন ফাঁসের কোনো খবর পাই নাই। আগের বেলায় তো প্রশ্ন ফাঁস হতো অনেক রকম প্রশ্ন হতো, এটা তো আমরা জানছি রিসেন্টলি, এখন এটা হয় নাই। 44-এর রেজাল্ট হয়ে গেছে, 45-এর অলরেডি বাইবা চলমান আছে। তো এই কমিশন আমাদের অনেক দ্রুত এই কাজগুলো করতেছে। চট্টগ্রাম মহানগরে মোট 15টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা 30,758 জন। মামুন রশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। 54 বছর ধরে যাদের মাধ্যমে দেশ চলেছে, তারা মানুষের 3টি আকাঙ্ক্ষা নিশ্চিত করতে পারেনি: সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার। কোনোটাই নিশ্চিত করা হয়নি। বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে এসব মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি নিজের ভাগ্যের পরিবর্তন না করে, ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না বা করি না। এখন যারা দেশ 53 বছর পরিচালনা করে আমাদেরকে যে উপহার দিয়েছে, নতুন ভাবে এরা আবার ক্ষমতায় আসলে আমাদেরকে নতুন আবার কি মধু খাওয়াবে, এটা কিন্তু এখন বাংলাদেশের মানুষ বুঝবে। লিবিয়ায় গুলিতে আহত হয়ে 11 দিন ধরে নিখোঁজ রয়েছেন জীবন ঢালি নামে মাদারীপুরের এক যুবক। সদর উপজেলার জয়ার গ্রামের বাসিন্দা ভুক্তভোগী যুবক। স্বজনদের অভিযোগ, 6 মাস আগে একই উপজেলার ঝিকরহাটি গ্রামের রাসেল খানের প্রলোভনে অবৈধভাবে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়ে জীবন ঢালি। পরে লিবিয়ায় তাকে জিম্মি করে পরিবারের কাছ থেকে কয়েক লাখ টাকা আদায় করে মানব পাচারকারী চক্রের সদস্যরা। পরবর্তীতে গেল 8 সেপ্টেম্বর সেখানে একটি ঘরে বন্দি করে বিভিন্ন দেশের যুবকদের এলোপাতাড়ি গুলি করে লিবিয়ার সন্ত্রাসীরা। এ সময় আহত হয় জীবন। পরে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর থেকে আর কোনো খোঁজ মিলছে না তার। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। আমার 6 জন লোক গেছে, 3 জন ভালো আছে, 3 জন অসুস্থ হয়েছে। 2 জন ট্রিটমেন্ট চলতেছে, ও আর কি নাই, ও ট্রিটমেন্ট করছে, ওরে বাঁচাইতে পারে নাই। কেউ বলে নদীতে সাগরে পড়ছে, কেউ বলে হসপিটাল আছে, আবার কেউ বলে ধরেন মারাও যায় না, 2-3 মাস পর বাস আইবে। দালালে বললো ওই যে বাফাই যেরকম বলছে ওরমই হাসপাতালে আছে, কেউ কই মারি দিছে।
কেবল কর্পোরেট গ্রুপ নয়, দালাল, আড়তদার ও খুচরা বিক্রেতাদের সম্মিলিত সিন্ডিকেট নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল করে রেখেছে। এমন কথা জানিয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে তিনি জানান, সিন্ডিকেটের কারণেই কৃষকের কাছ থেকে আসা ৩০ টাকার পণ্য রাজধানীর ক্রেতাদের কিনতে হয় ৮০ টাকায়। শফিকুজ্জামান বলেন, প্রতিযোগিতা কমিশনকে সঙ্গে নিয়ে বাজার সিন্ডিকেট ভাঙতে কাজ করবে ক্যাব। পাশাপাশি ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষকদের পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া জরুরি বলেও জানান তিনি। সরকার বরাদ্দ দিলেও বেশিরভাগ কৃষি ঋণ কৃষকের কাছে পৌঁছায় না উল্লেখ করে ক্যাব সভাপতি বলেন, এর জন্য চড়া সুদে দাদন দিতে বাধ্য হচ্ছেন তারা। কৃষি ঋণটা বিতরণ হয় আপনার ওখানে একটা সিন্ডিকেট করে কৃষকদের সিগনেচার নিয়ে একটা গ্রুপ এটা নিচ্ছে এবং ওই কৃষকদেরকে তারা দাদন দিচ্ছে। তার কৃষকদের 1 কেজি আলু উৎপাদনে যদি 16 টাকা খরচ হয়, সেখানে সে হাই রেটে আপনার নিচ্ছে, যেটা 4% ইন্টারেস্টে নেওয়ার কথা, এবং ওই আলুটা তার কাছে বিক্রি করতে হবে। ফার্টিলাইজার পুরোপুরি একটা নিয়ন্ত্রিত। 11 দিন পর রাঙামাটির কাপ্তাই বাঁধের 16টি জল কপাট বন্ধ করে দেওয়া হয়েছে। হ্রদের পানি কিছুটা কমে আসায় সকাল 8টায় বাঁধের সবকটি জল কপাট বন্ধ করে দেওয়া হয়। এর আগে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছানোয় গত 8 সেপ্টেম্বর বাঁধের 16টি গেট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়। পরে পানির উচ্চতা বাড়তে থাকায় জল কপাটগুলো 3.5 ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়। তবে এখনও কাপ্তাই হ্রদের পানি উচ্চতা 108 ফুটের উপরে রয়েছে। আগামীকাল শ্রীলঙ্কার সাথে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের সুপার 4-এর লড়াই। এর আগে আজ বাংলাদেশ সময় রাত 8টায় দুবাইয়ে অনুশীলন করবে টাইগাররা। এরপর 24 ও 25 সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে লাল সবুজের দল। সুপার 4-এ বাংলাদেশের সব ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এশিয়া কাপ 2025-এ বাংলাদেশের এবারের মিশনটা আরও এক ধাপ উপরে, সুপার 4-এ। সূচিটা এরই মধ্যে হয়ে গেছে, অনুশীলনেরও সূচি করে ফেলেছে বাংলাদেশ। কি থাকছে? শনিবার বাংলাদেশ সময় ঠিক রাত 8:30 অর্থাৎ যথারীতি শুরু হবে লঙ্কান ম্যাচ দিয়ে বাংলাদেশের লড়াইটা। তার আগে শুক্রবার এখানকার স্থানীয় সময় 6টা থেকে 9টা বাংলাদেশ প্র্যাকটিস সেশন রেখেছে দুবাইয়ে, অর্থাৎ বাংলাদেশ সময় রাত 8টা থেকে 11টা। তার আধ ঘন্টা আগে অফিসিয়াল প্রেস কনফারেন্সে একজন কথা বলবেন বাংলাদেশের, যেটা বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। বাংলাদেশ 3 দিনের একটা বিরতি পাবে লঙ্কান ম্যাচের পর। 24 এবং 25 সেপ্টেম্বর ভারত পাকিস্তানের বিপক্ষে আরও দুটো গুরুত্বপূর্ণ ম্যাচে সুপার 4-এ লড়তে হবে বাংলাদেশকে। বাংলাদেশের জন্য অ্যাডভান্টেজ সেটা হচ্ছে দুবাই সুপার 4-এর প্রত্যেকটা ম্যাচ খেলতে পারবে বাংলাদেশ। অন্য দলকে কিন্তু সুপার 4-এর আবুধাবিতে ম্যাচ খেলতেও আসতে হবে, তবে সেই জায়গায় বাংলাদেশ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে বাড়তি অনুশীলনের পর, এবং লঙ্কানরা যেভাবে ভাগ্যের সহায়তায় বাংলাদেশকে তুলে দিয়েছে সুপার 4-এ, সেই সুযোগটাও নেয়ার চেষ্টা করতে পারবে। এখন আর হারানোর কিছু নেই, ওই ট্রফির দিকে চোখ রেখে আরও এক ধাপ উপরে উঠতে চাইবে বাংলাদেশ দল। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।